বিয়েটা ছিল দুটো পরিবারের দেখাশোনার ফসল। আরহাম চৌধুরী শহরের অন্যতম সেরা একটি কনস্ট্রাকশন ফার্মের সবচেয়ে তরুণ এবং মেধাবী আর্কিটেক্ট। তার জগৎটা ছিল সংখ্যার, যুক্তির আর কংক্রিট রড সিমেন্টের জটিল সব হিসাবের। তার ডিজাইন করা সুউচ্চ বিল্ডিংগুলো যেমন ছিল নিখুঁত এবং বাহুল্যবর্জিত, তার জীবনটাও ছিল ঠিক তেমনই পরিপাটি এবং নিয়মমাফিক। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা, অফিসের কঠিন সব ডেডলাইন সময়মতো পূরণ করা, আর সপ্তাহান্তে মায়ের সাথে বারান্দায় বসে চা খেতে খেতে তার দিনের গল্প শোনা, এই ছিল তার জগৎ। বাবার অকাল মৃত্যুর পর খুব অল্প বয়সেই তাকে পরিবারের হাল ধরতে হয়েছিল। মা আর ভার্সিটি পড়ুয়া ছোট বোনের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে তার আবেগগুলো যেন এক শক্ত অদৃশ্য খোলসের নিচে চাপা পড়ে গিয়েছিল। সে ছিল শান্ত, মিতভাষী এবং অবিশ্বাস্য রকমের লাজুক, বিশেষ করে মেয়েদের ব্যাপারে। তার ঘনিষ্ঠ বন্ধুরা তাকে প্রায়ই মজা করে বলতো, আরহাম, তুই তো মেয়েদের সাথে কথা বলার চেয়ে মসজিদের ডিজাইনের জটিল হিসাব মেলাতে বেশি স্বচ্ছন্দ। এই কথাটা শুনে সে শুধু একটা মৃদু অপ্রস্তুত হাসি দিত, যা তার লাজুক স্বভাবকে আরও প্রকট করে তুলত। আর সেই জগতের সম্পূর্ণ বাইরের এক বাসিন্দা ছিল সাফিয়া, সদ্য ইসলামিক হিস্ট্রি থেকে মাস্টার শেষ করা, স্নিগ্ধ আর মায়াবী চেহারার এক তরুণী। তার জগৎটা ছিল বইয়ের পাতা, মায়ের সাথে সেলাই করা নকশি কাঁথা আর জানালার গ্রিল ধরে দেখা মেঘেদের আনাগোনায় বাঁধা। সে ছিল পর্দানশীল, নম্র এবং ঠিক আরহামের মতোই ভীষণ লাজুক। তার পরিবারের বাইরে কোনো পুরুষের সাথে কথা বলার অভিজ্ঞতা তার প্রায় ছিলই না। তার কাছে বিয়েটা ছিল বাবা মায়ের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রাখার নাম, আর স্বামীর ঘর ছিল এক অজানা পৃথিবী, যার প্রতি তার মনে ছিল ভয়, কৌতূহল আর স্বপ্নের এক অদ্ভুত মিশ্রণ। সে প্রায়ই তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে এমন একজন জীবনসঙ্গীর জন্য দোয়া করত, যে হবে তার চোখের শীতলতা, তার দিনের পথের সঙ্গী। এক সুন্দর বিকালে যখন দুটো পরিবার মিলিত হলো, তখন সাফিয়াদের বসার ঘরের পরিবেশটা ছিল কিছুটা থমথমে আর আনুষ্ঠানিকতায় ভরা। আরহাম সেদিনও ছিল বরাবরের মতো চুপচাপ। তার মাই মূলত কথা বলছিলেন। সে কয়েকবার আর চোখে সাফিয়ার দিকে তাকানোর চেষ্টা করেছিল। হালকা গোলাপি রঙের একটা সাধারণ হিজাবে ঢাকা সাফিয়ার স্নিগ্ধ মুখটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠেছিল। মেয়েটার চেহারায় কোনো উগ্রতা ছিল না, ছিল কেবল একটা সারল্য আর পবিত্রতা। কিন্তু সে তার চোখের দিকে সরাসরি তাকানোর সাহস করে উঠতে পারেনি। অন্যদিকে সাফিয়া ট্রে করে নাস্তা নিয়ে আসার সময় ভয়ে ভয়ে একবার আরহামের দিকে তাকিয়েছিল। লম্বা চওড়া কাঁধ, চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ আর এক অদ্ভুত গাম্ভীর্য। ছেলেটাকে দেখে তার বুকের ভেতরটাও কেঁপে উঠেছিল। সে দ্রুত চোখ নামিয়ে নিয়েছিল। তার হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে তার মনে হচ্ছিল ঘরের সবাই হয়তো সেটা শুনতে পাচ্ছে। বিয়েটা হয়ে গেল খুব সুন্দরভাবে। শহরের সবচেয়ে অভিজাত কনভেনশন হলে আয়োজন করা হয়েছিল। আলোর রোশনাই, দামি খাবারের সমাহার, শত শত অতিথির ভিড়, সবই ছিল। কিন্তু এই দুই প্রধান চরিত্রের মনে তখন চলছিল এক নীরব ঝড়। বিয়ের পুরোটা সময় তারা একে অপরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। কাজী সাহেব যখন কবুল বলতে বললেন, তখন তাদের দুজনের গলার স্বরই যেন লজ্জায় আর উত্তেজনায় কাঁপছিল। আরহাম যখন কবুল বলল, তখন তার মনে হয়েছিল সে শুধু একটা শব্দ উচ্চারণ করেনি, সে তার পুরো জীবনের দায়িত্বের কাগজে সই করেছে। আর সাফিয়া যখন কবুল বলল, তখন তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। একই সাথে পরিবার ছেড়ে যাবার কষ্ট আর এক নতুন অজানা জীবন শুরু করার ভয় মেশানো সেই অশ্রু। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণে এগো বাসর রাত। ফুলের সৌরভে মাতোয়ারা নরম আলোয় সাজানো ঘরটায় সাফিয়া বসেছিল খাটের ঠিক মাঝখানে, টুকটুকে বেনারসিতে জোড়ানো এক মূর্তির মতো। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে অপেক্ষা করছিল তার স্বামীর জন্যে, তার জীবনের এক নতুন অধ্যায়ের জন্যে। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মানুষটা কেমন হবে? সে কি তার সাথে কথা বলবে? সে কি তার অনুভূতিগুলো বুঝবে? অনেকক্ষণ পর দরজায় খুব মৃদু একটা শব্দ হলো, যেন কেউ আসতে দ্বিধা করছে। আরহাম ঘরে ঢুকল। তার পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। সে দরজাটা খুব সাবধানে বন্ধ করল। তারপর কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটাও ঢিপ ঢিপ করছিল। সে ভালোভাবেই বুঝতে পারছিল সে কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না। সে কয়েকবার ঢোক গিলল। তার গলাটা শুকিয়ে আসছিল। সে তার জীবনে এত বড় কোনো প্রজেক্ট নিয়েও
এতটা নার্ভাস হয়নি। সে ধীর পায়ে এগিয়ে এসে খাটের অন্য প্রান্তে সাফিয়ার থেকে অনেকটা দূরে বসল। ঘরের মধ্যে তখন পিন পতন নীরবতা, শুধু দুটো মানুষের দ্রুতগতির হৃদস্পন্দনের শব্দ আর ফুলের গন্ধ। আরহাম অনেকক্ষণ ধরে মনে মনে কথা গোছাচ্ছিল। সে বলতে চেয়েছিল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, কিন্তু শব্দগুলো তার গলাতেই আটকে গেল। সে শুধু বলতে পারল, তুমি মানে আপনি ঠিক আছো? সাফিয়া চমকে উঠল। সে মাথা নিচু করে খুব মৃদু স্বরে উত্তর দিল, জি। এরপর আবার সেই নীরবতা। আরহামের মনে হচ্ছিল এই নীরবতাটা যেন পাথরের মতো ভারী। সে কি করবে? সে কি আরো কাছে গিয়ে বসবে, নাকি তার হাতটা ধরবে? ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সে তার জীবনে কোনোদিন কোনো মেয়ের হাত ধরেনি। অবশেষে সে একটা উপায় খুঁজে পেল, যে উপায়টা তার কাছে সবচেয়ে নিরাপদ এবং পবিত্র বলে মনে হলো। সে বলল, আমরা কি একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়তে পারি, আমাদের নতুন জীবনটা আল্লাহর নামে শুরু করার জন্য? এই কথাগুলো শোনার পর সাফিয়ার বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর যেন নেমে গেল। তার ভয়টা কিছুটা কেটে গিয়ে এক ধরনের শ্রদ্ধাবোধ জন্ম হলো। যে মানুষটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতটা আল্লাহর ইবাদত দিয়ে শুরু করতে চায়, সে নিশ্চয়ই কোনো খারাপ মানুষ হতে পারে না। সে মাথা নেড়ে সম্মতি জানালো। আরহাম জায়নামাজ বিছালো। তারা দুজনে একসঙ্গে নামাজে দাঁড়ালো। আরহাম যখন ইমামতি করছিল, তার সুমধুর কোরআন তিলাওয়াত সাফিয়ার মনটাকে শান্ত করে দিচ্ছিল। সিজদায় গিয়ে তারা দুজনেই আল্লাহর কাছে তাদের নতুন জীবনের জন্য, একে অপরের জন্য কল্যাণ চেয়ে দোয়া করল। নামাজ শেষ হবার পর আরহাম মোনাজাত শেষ করে সাফিয়ার দিকে ফিরল। সে তার মাথায় আলতো করে হাত রেখে বিয়ের পর পড়ার দোয়াটা বলল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহে ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহে। এই প্রথমবার সে সাফিয়ার শরীর স্পর্শ করল। তার হাতের স্পর্শে সাফিয়ার পুরো শরীরে যেন এক বিদ্যুৎ খেলে গেল। সে লজ্জায় আরো গুটিয়ে গেল। আরহাম তার হাতটা সরিয়ে নিল। সে কি বলবে বুঝতে পারছিল না। সে সোফায় রাখা তার বালিশার চাদরের দিকে তাকালো। সে ঠিক করেছিল সে আজ রাতে সোফাতেই ঘুমাবে। সে চায় না সাফিয়ার কোনো অস্বস্তি হোক। সে তার অনুভূতিকে সম্মান জানাতে চেয়েছিল। সে যখন সোফার দিকে এগিয়ে যেতে লাগলো, তখন সাফিয়া খুব মৃদু, প্রায় শোনাই যায় না এমন স্বরে বলল, আপনি আপনি ওখানেই ঘুমাবেন? আরহাম চমকে গিয়ে তার দিকে ফিরল। তোমার কি কোনো অসুবিধা হবে? সাফিয়া মাথা নেড়ে না বোঝালো। এই ছোট্ট ইশারাটা আরহামের মনে একটা নতুন দ্বিধার জন্ম দিল। সে কি তবে খাটে ঘুমোলে সাফিয়ার আপত্তি নেই? কিন্তু সে যদি কাছে গিয়ে শোয় আর সাফিয়ার যদি খারাপ লাগে? সে কোনোভাবেই চায় না তাদের সম্পর্কে শুরুটা কোনো অস্বস্তি দিয়ে হোক। এই দ্বিধায় মধ্যে সে একটা সমাধান বের করল। সে খাটের একেবারে শেষ প্রান্তে সাফিয়ার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। তারপর ঘরের মূল আলোটা নিভিয়ে দিয়ে টেবিল ল্যাম্পের নরম আলোটা জ্বালিয়ে রাখল। সেই রাতে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। দুজন অচেনা মানুষ, যারা সামাজিক এবং ধর্মীয়ভাবে একে অপরের সবচেয়ে কাছের, তারা এক তীব্র লাজ আর দ্বিধার অদৃশ্য দেওয়াল নিয়ে শুয়ে রইল। আরহাম সারা রাত ঘুমোতে পারল না। তার শুধু মনে হচ্ছিল পাশে শুয়ে থাকা এই অপরিচিতা মেয়েটাই আজ থেকে তার জীবন, তার আমানত, তার জান্নাত। আর সাফিয়া, সেও চোখ বন্ধ করে জেগে রইল। সে তার শুধু মনে হচ্ছিল এই যে লাজুক শান্ত মানুষটা, যে তার অনুভূতিকে সম্মান দিয়ে এত দূরে শুয়ে আছে, তার হাতেই হয়তো লেখা আছে তার জীবনের বাকি গল্পটা। ভোরের আজানের ঠিক আগে, যখন আরহাম চুপচাপ বিছানা ছেড়ে মসজিদের জন্য তৈরি হচ্ছিল, তখন সাফিয়া চোখ বন্ধ করেই তা অনুভব করল। তার মনে এক অদ্ভুত প্রশান্তি এসে ভর করল। ভোরের আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করছিল, তখন সাফিয়ার ঘুমটা ভেঙে গেল।
সে চোখ খুলে দেখল ঘরের পরিবেশটা শান্ত, স্নিগ্ধ। তার পাশে খাটের অন্য প্রান্তে আরহাম নেই। সে কিছুক্ষণ অবাক হয়ে ভাবল, মানুষটা গেল কোথায়? তারপর তার মনে পড়ল ভোরের আজানে ঠিক আগে সে আরহামের চুপচাপ বিছানা ছেড়ে যাওয়ার শব্দ পেয়েছিল। সে বুঝতে পারল আরহাম মসজিদে গেছে। এই উপলব্ধিটা তার মনে এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি এনে দিল। যে মানুষটা তার নতুন জীবনের প্রথম সকালটা আল্লাহর ঘর থেকে শুরু করে, তার উপর আস্থা রাখা যায়। সাফিয়া বিছানা থেকে নামল। নতুন ঘর, নতুন পরিবেশ, সবকিছুই তার কাছে অচেনা লাগছিল। সে ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ আদায় করল। নামাজ শেষে সে অনেকক্ষণ ধরে মুনাজাত করল। সে আল্লাহর কাছে তার নতুন জীবনের জন্য, তার বাবা মায়ের জন্য এবং তার এই অচেনা স্বামীটির জন্য দোয়া করল। সে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিন। সকালটা ছিল অদ্ভুত রকমের শান্ত আর কিছুটা বিসৃষ্ট। সাফিয়া তৈরি হয়ে যখন ঘর থেকে বেরোল, তখন সে কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছিল না। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামল। সে দেখল আরহামের মা রাহেলা বেগম জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন, আর তার ছোট বোন রিমি ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে। তাকে দেখে রাহেলা বেগম হাসতে হাসতে বললেন, আরে মা, তুমি উঠে পড়েছ, এসো আমার পাশে এসে বসো। তার গলার স্বর ছিল খুব শান্ত এবং চিতস্লাভ। তিনি সাফিয়ার লাজুক স্বভাবটা বুঝতে পেরেছিলেন। তিনি তাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। মা, কোনো লজ্জা করবে না, সংকোচ করবে না। এটা এখন তোমারও বাড়ি, তুমি এখন থেকে এই বাড়ির মেয়ে। এই মায়ের এই আন্তরিকতা সাফিয়ার সব ভয়, সব জড়তা এক মুহূর্তে দূর করে দিল। তার চোখ দুটো জলে ভরে এলো। রিমি ছিল ভার্সিটির ছাত্রী। সে ছিল খুবই চঞ্চল আর আধুনিক। সে সাফিয়ার এই অতিরিক্ত লাজুক স্বভাবটা দেখে মনে মনে হাসছিল। সে ঠিক করল এই দুজনের বরফ সেই গলাবে। সে কফির মগ হাতে নিয়ে এগিয়ে এসে বলল, স্বাগতম ভাবি, আমাদের এই রোবট ভাইয়ের বোরিং জীবনে তোমাদের স্বাগতম। আশা করি তুমি একটু মানুষ বানাতে পারবে। রিমি, ধমকে সরে বললেন রাহেলা বেগম। কি মা, আমি কি মিথ্যে বলেছি? রিমি হাসতে হাসতে বলল, ভাবি, ভাইয়া তো একদম রোবট, তাই না? শুধু কাজ আর কাজ। তুমি কিন্তু ওকে একটু রোমান্টিক বানানোর দায়িত্বটা নিও। এই কথায় সাফিয়া লজ্জায় লাল হয়ে গেল। সে কি উত্তর দেবে বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে আরহাম মসজিদ থেকে ফিরে এলো। তার পরনে ছিল নামাজের পোশাক, মুখটা ছিল অজুর পানিতে সতেজ। তাকে দেখে রিমি আরো মজা করে বলল, এই যে এসে গেছেন আমাদের মাওলানা সাহেব। ভাইয়া, তুই কি সারাদিন মসজিদেই থাকবি, নাকি নতুন বইয়ের দিকেও একটু খেয়াল রাখবি? আরহামের কানে গরম ধোয়া বের হওয়ার উপক্রম হলো। সে বোনের দিকে এমন ভাবে তাকালো যেন তাকে খেয়ে ফেলবে। সে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। নাস্তার টেবিলে আরহাম আর সাফিয়া পাশাপাশি বসেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না। তারা একে অপরের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছিল। রিমি আর রাহেলা বেগম তাদের এই অবস্থা থেকে হাসাহাসি করছিল। রিমি এই নীরবতা ভাঙার জন্য বলল, ভাইয়া, আজ তো ফ্রাইডে, তোর তো অফিস ছুটি। ভাবিকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয় না। আমার আজ অফিসে কিছু জরুরি কাজ আছে। অফিসে কাজ নাকি ভাবির সাথে একা ঘুরতে যেতে লজ্জা লাগছে? রিমি ছাড়ার পাত্রী নয়। রিমি, তুই চুপ করবি? আরহাম প্রায় ধমকে সুরে বলল, ঠিক আছে বাবা, রাগ করিস না। মা পরিস্থিতি সামাল দিতে বললেন, ভাবিমা, তুমি মন খারাপ করো না, আজ আমি আর তুমি গল্প করব। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। আরহাম আর সাফিয়া একই ছাদের নিচে দুজন অচেনা মানুষের মতো বাস করছিল। তাদের মধ্যে কথা হতো, কিন্তু শুধু প্রয়োজন অনুযায়ী। চা খাবে বা অফিস থেকে ফিরতে দেরি হবে, এর বাইরে কোনো ব্যক্তিগত আলাপ ছিল না। তাদের এই নীরব যুদ্ধটা ছিল তীব্র কিন্তু শব্দহীন। আরহাম প্রতিদিন অফিস থেকে ফেরার সময় সাফিয়ার জন্য কিছু না কিছু নিয়ে আসত। কখনো তার প্রিয় চকলেট, কখনো একগোছায় বেলি ফুল। কিন্তু সে উপহারগুলো সাফিয়ার হাতে দেওয়ার সাহস করত না। সে চুপচাপ টেবিলের ওপর রেখে দিত। সাফিয়া উপহারগুলো দেখত, তার খুব ভালো লাগত। তার ঠোঁটের কোণে একটা সুন্দর হাসি ফুটে উঠত, কিন্তু সেই হাসিটা আরহামের অগোচরেই থাকত। সেও ধন্যবাদ জানানোর সাহস করে উঠতে পারত না। তাদের মধ্যে এক অদ্ভুত না বলা ভাষার সম্পর্ক তৈরি হচ্ছিল। তাদের এই অবস্থা দেখে রিমি আর থাকতে পারল না। সে ঠিক করল একটা বড় পরিকল্পনা করতে হবে। সে তার মামাতো ভাই সাফিয়ার ছোট ভাই সাদকে ফোন করল। সাদ ছিল খুবই বুদ্ধিমান আর রসিক। সে তার বোনের লাজুক স্বভাবের কথা জানত। রিমি আর সাদ মিলে একটা মাস্টার প্ল্যান করল। কয়েকদিন পর সাদ তাদের বাসায় বেড়াতে এলো। সাদ আসার পর বাড়ির পরিবেশটা কিছুটা হালকা হলো।
সে আরহামের সাথে খুব সহজেই বন্ধুত্ব করে ফেলল। সে আরহামের সাথে ক্রিকেট নিয়ে, অফিস নিয়ে, ইসলামিক বই নিয়ে গল্প জুড়ে দিল। আরহামও তার বয়সে একজন শালক পেয়ে কিছুটা স্বস্তি পেল, যার সাথে সে মন খুলে কথা বলতে পারে। একদিন সন্ধ্যায় সাদ আর রিমি মিলে ক্যারাম খেলার আয়োজন করল। তারা ঘোষণা দিল আজ কাপল ম্যাচ হবে। একদিক আরহাম আর সাফিয়া, অন্যদিকে সাদ আর রিমি। আরহাম আর সাফিয়া প্রথমে রাজি হচ্ছিল না। তাদের দুজনেরই মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। আমি ক্যারাম খেলতে পারি না, আরহাম একটি দুর্বল অজুহাত দেখালো। আমিও না, সাফিয়া তাকে সমর্থন করল। আরে খেলতে না পারলেও খেলতে হবে, এটা কোনো টুর্নামেন্ট না, জাস্ট মজা করার জন্য। দুলা ভাই, আপনি যদি না খেলেন তাহলে কিন্তু আমি আবুকে নিয়ে আমাদের বাড়ি চলে যাব। এই হুমকির মুখে আরহাম আর না করতে পারল না। তারা খেলতে বসতে বাধ্য হল। খেলার সময় তাদের বারবার একে অন্যের সাথে কথা বলতে হচ্ছিল, ইশারা করতে হচ্ছিল। ভাবি, স্ট্রাইকারটা আমাকে দাও, রিমি বলল। আরহাম ভাই, এই গুটিটা ফেলুন, কুইনটা পকেটে চলে আসবে, সাদ বলল। এই ছোট ছোট কথাগুলোই তাদের মধ্যেকার বরফ গলাতে শুরু করলো। খেলার এক পর্যায়ে একটা গুটি এমন জায়গায় আটকে গেল যে সেটা ফেলার জন্য আরহাম ও সাফিয়াকে দুজনকেই ঝুঁকে পড়তে হলো। তাদের মাথা দুটো খুব কাছাকাছি চলে এলো। আরহামের নিঃশ্বাস সাফিয়ার ঘাড়ে এসে পড়ল। সাফিয়ার পুরো শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। সে দ্রুত মাথা চড়িয়ে নিল। আরহামও অপ্রস্তুত হয়ে গেল, তার কান দুটো লাল হয়ে গিয়েছিল। তাদের এই অবস্থা দেখে সাদ আর রিমি আড়ালে চোখাচোখি করে হাসছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে আরহাম তার পড়ার ঘরে বসে একটা আর্কিটেকচারাল ম্যাগাজিন পড়ছিল। সাফিয়া তার জন্য এক কাপ কফি নিয়ে এলো। এটা সে প্রায়ই করত, কিন্তু আজ প্রথমবার সে কফির কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, চলে গেল না। কিছু বলবে? আরহাম ম্যাগাজিন থেকে চোখ না সরিয়ে জিজ্ঞেস করল। সাফিয়া মাথা নিচু করে বলল, আজকের খেলাটা খুব ভালো ছিল। আরহাম বলল, তোমার ভাই খুব ভালো খেলে। আপনিও তো কম যান না, সাফিয়া মৃদু স্বরে বলল। শেষের চালটা আপনি না দিলে আমরা তো হেরেই যেতাম। টিম ওয়ার্ক ছিল। আরহাম এবার ম্যাগাজিনটা বন্ধ করে তার দিকে তাকালো। তুমি খুব ভালো কভার দিয়েছ। এই প্রথমবার আরহাম সাফিয়ার কোনো কাজের সরাসরি প্রশংসা করল। সাফিয়ার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ধন্যবাদ, কফিটা খুব ভালো হয়েছে। আরহাম কাপে চুমুক দিয়ে বলল, আমি কি আপনার জন্য প্রতিদিন কফি বানিয়ে আনবো? সাফিয়া সাহস করে জিজ্ঞেস করে ফেলল। যদি তোমার কষ্ট না হয়। আরহাম বলল, না, আমার ভালোই লাগবে। এই প্রথমবার তারা দুজন কোনো তৃতীয় ব্যক্তি ছাড়া নিজেদের মতো করে কয়েকটা কথা বলল। এই কথোপকথনটা হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু তাদের সম্পর্কের জন্য এটা ছিল একটা বিশাল পদক্ষেপ। সাফিয়া চলে যাওয়ার পর আরহাম অনেকক্ষণ ধরে কফির কাপটার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই কফিটা তার জীবনের খাবার সেরা কফি। তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ছিল। সে বুঝতে পারছিল তাদের নীরবতার আলোপনটা হয়তো শেষ হতে চলেছে। তার মনে এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল, যে অনুভূতিটার নাম হয়তো ভালোবাসা। সেই রাতের পর থেকে তাদের মধ্যেকার জড়তাটা অনেকটাই কেটে গিয়েছিল। ক্যারাম ডোর্ডের সেই ছোট্ট যুদ্ধটা যেন তাদের নীরবতার প্রাসাদে প্রথম ফাটল ধরিয়েছিল। তারা এখন একে অপরের সাথে টুকটাক কথা বলতো, দিনের ছোট ছোট ঘটনাগুলো শেয়ার করত। আরহামের জন্য প্রতিদিন রাতে সাফিয়ার হাতে বানানো এক কাপ কফি এক নতুন অভ্যাসে পরিণত হয়েছিল। সাফিয়া যখন কফির মগ হাতে তার স্টাডি রুমে আসত, তখন আরহাম ইচ্ছে করেই কাছ থেকে মুখ তুলে তার দিকে তাকাত। সে সাফিয়ার চোখের দিকে তাকিয়ে ধন্যবাদ দিত, আর সাফিয়া এক মিষ্টি লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেত। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের নিষ্প্রাণ সংসারটাকে একটু একটু করে জীবন্ত করে তুলছিল। কিন্তু তাদের মধ্যে তখনও একটা শারীরিক দূরত্ব ছিল, একটা অদৃশ্য রাত ছিল যা তারা কেউই অতিক্রম করার সাহস পাচ্ছিল না। তারা তখনও খাটের দুই প্রান্তে দুই অচেনা দ্বীপের মতো ঘুমত। একে অপরের শরীর স্পর্শ করা তো দূরের কথা, কাছাকাছি আসতেই তারা লজ্জা পেত। তাদের এই অবস্থা দেখে সাদ আর রিমি বুঝতে পারছিল তাদের মাস্টার প্ল্যানের দ্বিতীয় ধাপটা শুরু করার সময় এসে গেছে। যে দেওয়ালটা কথায় ভাঙা শুরু হয়েছে তাকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার জন্য একটা নতুন ধাক্কার প্রয়োজন। দাড়ি। পরের সপ্তাহান্তে যখন সবাই একসাথে চা খাচ্ছিল, সাদ হঠাৎ করেই প্রস্তাব দিল, চলো না আমরা সবাই মিলে একদিনের জন্য ঢাকার বাইরে কোথাওতে ঘুরে আসি, কোনো সুন্দর নিরিবিলি রিসোর্টে। শহরের এই কোলাহল আর ভালো লাগছে না। রিমি সাথে সাথে তার মামাতো ভাইয়ের প্রস্তাবে তাল মেলালো। হ্যাঁ বালিয়া, দারুণ একটা আইডিয়া। মা চলো না যাই, ভাবিরও তো বিয়ে হয়ে গেল, ওকে তো কোথাও ঘোরাতে নিয়ে যাওয়া হলো না।
রাহেলা বেগম এই প্রস্তাবে খুব খুশি হলেন। তিনি জানতেন এই পরিকল্পনার আসল উদ্দেশ্য কি। তিনি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রস্তাব। আমারও অনেকদিন কোথাও যাওয়া হয় না। আরহাম, তোর কি অফিস আছে? আরহাম প্রথমে একটু ইস্তস্ত করল। তার ছুটির দিনে বাড়িতে বসে বই পড়তেই বেশি ভালো লাগে। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না। সে সাফিয়ার দিকে তাকালো, যেন তার মতামত জানতে চাইছে। সাফিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারও ঘুরতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা মুখে বলার সাহস তার ছিল না। ভাবির তো কোনো আপত্তি নেই আমি জানি। রিমি সাফিয়ার হয়ে উত্তর দিয়ে দিল, তাহলে ঠিক হয়ে গেল, আমরা কাল সকালে রওনা দিচ্ছি। দাড়ি দাড়ি নির্দিষ্ট দিনে তারা একটা সুন্দর রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। রিসোর্টটা ছিল গাজীপুরের দিকে, সবুজে ঘেরা, খুব শান্ত আর মনোরম। সাদ ইচ্ছে করে দুটো গাড়ি ব্যবস্থা করেছিল। একটাতে সে, রিমি আর রাহেলা বেগম, আর অন্যটাতে শুধু আরহাম আর সাফিয়া। আরহাম যখন শুনল যে তাকে সাফিয়ার সাথে একা একটা গাড়িতে যেতে হবে, তখন তার বুকের ভেতরটা ধুকফুক শুরু হয়ে গেছিল। সে কি করে পুরো রাস্তাটা সাফিয়ার সাথে একা একটা কথা না বলে কাটাবে? গাড়িতে ওঠার পর প্রথম কয়েক মিনিট তাদের মধ্যে কোনো কথাই হলো না। আরহাম মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিল, আর সাফিয়া জানলার বাইরে তাকিয়েছিল। তাদের দুজনের মনের মধ্যেই চলছিল এক নীরব চাপ। নীরবতা ভাঙল আরহামি। সে খুব মৃদুস্বরে গাড়ির মিউজিক প্লেয়ারটা অন করল। সেখানে একটা ইসলামিক লেকচার চলছিল। তোমার কি শুনতে অসুবিধা হচ্ছে? সে জিজ্ঞেস করল। সাফিয়া মাথা নেড়ে না বোঝালো। আমার খুব ভালো লাগে শুনতে। এই একটা কথাতেই তাদের মধ্যেকার অস্বস্তিটা অনেকটাই কেটে গেল। তারা দুজনেই মনোযোগ দিয়ে লেকচারটা শুনতে লাগলো। মাঝে মাঝে লেকচারের কোনো একটা বিষয় নিয়ে আরহাম সাফিয়াকে কিছু জিজ্ঞেস করছিল, আর সাফিয়াও মৃদু স্বরে তার উত্তর দিচ্ছিল। রিসোর্ট এবং যে তারা মুগ্ধ হয়ে গেল। চারিদিকে সবুজ গাছপালা, মাঝে একটা বিশাল হ্রদ, আর ছোট ছোট সুন্দর কটেজ। সাদ ইচ্ছে করে এমন দুটো কটেজ বুক করেছিল যেগুলো ছিল একে অপরের থেকে কিছুটা দূরে। দোলাভাই, আপনারা এই কটেজটায় থাকুন, এটা লেকের ঠিক পাশেই, ভিউটা অসাধারণ। আরহাম আর সাফিয়া তাদের কটেজে চলে গেল। কটেজটা ছিল খুব সুন্দর করে সাজানো। একটা বড় বেডরুম, একটা বসার জায়গা, আর একটা বারান্দা যেখান থেকে পুরো লেকটা দেখা যায়। ফ্রেশ হয়ে তারা দুজনে কটেজ থেকে বেরিয়ে এলো। সাদ আর রিমি তখন লেকের পাড়ে হাঁটছিল। তারা ইচ্ছে করেই আরহাম আর সাফিয়াকে একা ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেল। আরহাম আর সাফিয়া একটা লেকের পাড়ে পাশাপাশি হাঁটছিল। চারিদিকে ছিল অদ্ভুত রকমের নীরবতা, শুধু পাখিদের ডাক আর বাতাসের শব্দ। জায়গাটা খুব সুন্দর, তাই না? অনেকক্ষণ পর নীরবতা ভাঙল আরহাম। খুব শান্ত। শহরের কোলাহলের বাইরে এমন একটা জায়গা, মনে হচ্ছে যেন অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি। আমারও তাই মনে হচ্ছে। মাঝে মাঝে এমন একটু নীরবতারও খুব দরকার হয়। হঠাৎ করেই হাঁটার পথে একটা উঁচু নিচু জায়গায় সাফিয়ার পা মুচকে গেল। সে উফ করে একটা শব্দ করে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আরহাম সব দ্বিধা, সব লজ্জা যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে দ্রুত তার হাতটা বাড়িয়ে সাফিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। এই প্রথমবার আরহাম ইচ্ছে করে সাফিয়ার শরীর স্পর্শ করল। তার শক্ত পুরুষালী হাতের স্পর্শে সাফিয়ার পুরো শরীরটা কেঁপে উঠল। তার গাল দুটো লাল হয়ে গেল। সে আরহামের বুকের খুব কাছে চলে এসেছিল। সে আরহামের হার্ট বিট শুনতে পাচ্ছিল, যা তার নিজের হার্টবিটের মধ্যেই দ্রুত গতিতে চলছিল। আরহামও অপ্রস্তুত হয়ে গিয়েছিল। সে দ্রুত নিজেকে সামলে সাফিয়াকে সোজা করে দাঁড় করালো। ধন্যবাদ, সাফিয়া মৃদুস্বরে বলল, তার চোখ তখনও মাটির দিকে। খুব বেশি লাগেনি তো? আরহামের গলায় ছিল রাজ্যের উদ্বেগ। তুমি কি হাঁটতে পারবে? না, ঠিক আছে, সামান্যই লেগেছে। তারা আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার তাদের মধ্যেকার দূরত্বটা যেন কিছুটা কমে এলো। তাদের হাত দুটো হাঁটতে হাঁটতে বারবার একে অপরের সাথে আলতো করে ছুঁয়ে যাচ্ছিল। প্রতিটা স্পর্শই তাদের দুজনের মনে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। দুপুরে খাওয়ার পর তারা সবাই মিলে বোটিং করতে গেল। সাদ ইচ্ছে করে এমন একটা বোট ভাড়া করলো যেখানে দুটো করে সিট। সে আর রিমি একটা বোটে উঠল, আর আরহাম আর সাফিয়াকে অন্য বোটে উঠতে হলো। লেকের মাঝখানে শান্ত জলের উপর তাদের বোটটা ভাসছিল। আরহাম বোট চালাচ্ছিল, আর সাফিয়া চুপচাপ বসে চারপাশে দৃশ্য দেখছিল। পরন্ত বিকেলের সোনালী আলো লেকের জলে পড়ে চিকচিক করছিল। আপনি কি প্রায়ই এমন জায়গায় আসেন? সাফিয়া জিজ্ঞেস করল।
না, আরহাম বলল, আমার শেষ কবে ছুটি কাটাতে বেরিয়েছি মনেই পড়ে না। অফিস আর বাড়ি, এটাই আমার জীবন ছিল। একটু থেমে আবার বলল, এখন মনে হচ্ছে জীবনে এমন ছোট ছোট আনন্দেরও দরকার আছে। হঠাৎ করেই আকাশ কালো করে মেঘ জমতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামলো। তারা তাড়াতাড়ি পাড়ে ফিরে আসার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে তারা দুজনেই প্রায় ভিজে গেছে। রিসোর্টে ফিরে এসে তারা যে যার মতো কাপড় বদলাতে গেল। বৃষ্টির কারণে আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছিল। সাফিয়া একটা পাতলা শাড়ি পরেছিল, ঠান্ডা সে কাঁপছিল। আরহাম যখন তার ঘরে ঢুকলো তখন সে দেখল সাফিয়া বারান্দায় দাঁড়িয়ে কাঁপছে। তার ভিজে চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আরহাম কোনো কথা না বলে আরমালি থাকে তার নিজের একটা মোটা চাদর বের করে এনে সাফিয়ার গায়ে জড়িয়ে দিল। ঠান্ডা লেগে যাবে, সে খুব নরম গলায় বলল। সাফিয়ার মনে হলো এই চাদরটা শুধু তার শরীরকে নয়, তার মনটাকেও উষ্ণ করে দিল। সে আরহামের চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল রাজ্যের মায়া আর যাবতা। রাতে যখন তারা ঘুমোতে গেল তখন আরহাম দেখল সাফিয়া ঠান্ডায় জড়ো সড়ো হয়ে শুয়ে আছে। সে আর দ্বিধা করল না, সে খুব সাবধানে সাফিয়ার পাশে গিয়ে শুলো। তারপর আলতো করে তার হাতটা ধরে বলল, এখনো কি ঠান্ডা লাগছে? সাফিয়া কোনো উত্তর দিল না, জাস্ট মাথা নেড়ে না বোঝালো। তার পুরো শরীরটা তখন লজ্জায় আর উত্তেজনায় কাঁপছিল। আরহাম সেই রাতে আর দূরে সরে গেল না। সে সাফিয়ার হাতটা ধরেই ঘুমিয়ে পড়ল। আর সাফিয়া, সেও তার পতির হাতের উষ্ণতায় এক অদ্ভুত নিরাপত্তা বোধ খুঁজে পেল। তার মনে হলো তাদের মধ্যেকার অদৃশ্য দেওয়ালটা হয়তো আজ এই বৃষ্টির জলে পুরোপুরি ধুয়ে মুছে গেছে। রিসোর্ট থেকে ফিরে আসার পর তাদের সম্পর্কটা এক নতুন অনির্বচনীয় মোড় নিল। যে অদৃশ্য দেয়ালটা এতদিন তাদের মধ্যে ছিল, সেটা যেন গাজীপুরের সেই ঝুম বৃষ্টিতে পুরোপুরি ধুয়ে মুছে গিয়েছিল। তারা এখন আর শুধু স্বামী স্ত্রী ছিল না, তারা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল। তাদের মধ্যেকার লজ্জাটা পুরোপুরি কেটে না গেলেও দ্বিধাটা আর ছিল না। তারা এখন একসাথে বসে টিভি দেখত, বারান্দায় বসে অলস বিকেলে চা খেত আর ঘন্টার পর ঘন্টা ধরে রাজ্যের গল্প করত। এই গল্পগুলো হয়তো খুব সাধারণ ছিল, আরহামের অফিসের কোনো মজার ঘটনা বা সাফিয়ার পড়া নতুন কোনো ইসলামিক বইয়ের কাহিনী, কিন্তু এই সাধারণ কথাগুলোর মধ্যেই তারা একে অপরের জগৎটাকে নতুন করে আবিষ্কার করছিল। আরহাম এখন আর তার অনুভূতিগুলো সেই পুরনো কঠিন খোলসের নিজে লুকিয়ে রাখতে চেষ্টা করত না। সে প্রায়ই অফিসের কাজের ফাঁকে সাফিয়াকে ফোন করত, কোনো কারণ ছাড়াই, শুধু তার গলার স্বরটা শোনার জন্য। লাঞ্চ করেছ? বা আজ অফিসে কাজের চাপটা একটু বেশি। এইসব সাধারণ কথার আড়ালে লুকিয়ে থাকত এক গভীর অনুভূতি, যা সাফিয়া খুব ভালোভাবেই বুঝতে পারত। সে এখন আর টেবিলের ওপর নয়, সরাসরি সাফিয়ার হাতে একগোছা বেলি ফুল তুলে দিয়ে লাজুক হেসে বলতো, তোমার হাসির মতোই সুন্দর। এই ছোট ছোট প্রকাশগুলোই ছিল আরহামের মতো একজন অন্তর্মুখী মানুষের জন্য ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ। সাফিয়াও বদলে গিয়েছিল। সে এখন আর সেই মাথা নিচু করে থাকা ভয়ে ভয়ে কথা বলা মেয়েটি ছিল না। সে আরহামের চোখের দিকে তাকিয়ে কথা বলতো। তার চোখে এখন আর ভয় থাকত না, থাকত রাজ্যের আস্থা আর ভালোবাসা। সে তার স্বামীর পছন্দের প্রতিটি ছোট ছোট জিনিসের খেয়াল রাখত। সে জেনে গিয়েছিল আরহামের কোন রঙের শার্ট পছন্দ, কোন খাবারে তার অরুচি। আরহাম যখন গভীর রাতে তার আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কাজ করত, তখন সে কফি বানিয়ে নিয়ে এসে তার পাশে চুপচাপ বসে থাকত। তার এই নীরব উপস্থিতিটাই আরহামের সব ক্লান্তি দূর করে দিত। তাদের এই মধুর পরিবর্তনটা বাড়ির সবাই, বিশেষ করে তাদের প্রধান দুই শুভাকাঙ্ক্ষী সাদ আর রিমি, খুব আনন্দের সাথে লক্ষ্য করছিল। রাহলা বেগম মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করছিলেন তার ছেলে আর ছেলে বউয়ের সুখের জন্য। তিনি এখন প্রায় বিকেলে সাফিয়ার সাথে বসে তার সেলাই করা নকশিকাঁথার গল্প শুনতেন আর নিজের জীবনের পুরনো স্মৃতিগুলো বলতেন। তাদের শাশুড়ি বৌমার সম্পর্কটা এখন মা মেয়ের মতোই মধুর হয়ে উঠেছিল। একদিন রাতে আরহাম অফিস থেকে ফিরে দেখল পুরো বাড়িটা অন্ধকার। তার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। সাফিয়া, মা, রিমি! সে চিৎকার করে ডাকল। কোনো সাড়া নেই। তার মনে নানা রকম কুচিন্তা উকি দিতে লাগল। সে প্রায় ছুটে বসার ঘরের দিকে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো একসাথে জ্বলে উঠল। সে দেখল
পুরো ঘরটা বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজানো আছে। মাঝখানে টেবিলের উপর একটা বিশাল চকলেট কেক রাখা, আর তার চারপাশে মোমবাতি জ্বলছে। আর কেকের পেছনে দাঁড়িয়ে আছে তার মা, রিমি, সাদ এবং তার জীবনের কেন্দ্রবিন্দু সাফিয়া। সারপ্রাইজ, হ্যাপি বার্থডে! সবাই একসাথে চিৎকার করে উঠল। আরহাম হতবম্ব হয়ে গেল। সে এতটাই অবাক হয়েছিল যে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। সে নিজেই তার জন্মদিনের কথা পুরোপুরি ভুলে গিয়েছিল। অফিসের কাজের চাপে, নতুন জীবনের উত্তেজনায় এই দিনটার কথা তার মাথাতেই ছিল না। কি আজকে? সে বোকার মতো জিজ্ঞেস করল। আজকে আপনার জন্মদিন ভাইয়া, রিমি হেসে বলল। আর এই পুরো সারপ্রাইজের মাস্টার মাইন্ড হলো আমাদের ভাবি। সে সকাল থেকে সব একা হাতে আয়োজন করেছে। আরহাম সাফিয়ার দিকে তাকালো। সাফিয়ার মুখে ছিল রাজ্যের ভালোবাসা আর এক মিষ্টি লাজুক হাসি। তার চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি, যেন সে তার সবচেয়ে কঠিন পরীক্ষায় পাশ করে গেছে। আমার মনে ছিল, সাফিয়া আস্তে করে বলল, যেন কথাটা শুধু আরহামকেই শোনালো। আরহামের চোখ দুটো জলে ভরে এলো। সে বুঝতে পারছিল সে তার জীবনে কি অমূল্য একটা সম্পদ পেয়েছে। যে মানুষটা তার নিজের জন্মদিনের কথা ভুলে যায়, তার জন্য অন্য একজন এতটা ভালোবাসা দিয়ে, এতটা যত্ন করে একটা দিনকে সাজিয়ে তুলেছে, এই অনুভূতিটা তার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি। সে সবার সামনে কোনো দ্বিধা না করে এগিয়ে গিয়ে সাফিয়ার হাতটা ধরল। তারপর খুব আবেগঘন গলায় বলল, আমার জীবনের সেরা উপহারটা তো তুমিই সাফিয়া। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। ধন্যবাদ আমার মতো একজন ভুলে মোনা রোবটকে ভালোবাসার জন্য। তার এই কথার বাড়ির সবাই হাততালি দিয়ে উঠল। সাফিয়া লজ্জায় লাল হয়ে গেছিল, কিন্তু তার চোখে ছিল রাজ্যের সুখ। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আরহাম আর সাফিয়া বারান্দায় বসেছিল। আকাশটা ছিল তারায় ভরা। চারিদিকে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। আমার তোমার কোনো কথাই মনে রাখতে পারি না, এমনকি নিজের জন্মদিনটাও ভুলে যাই। আমি খুব খারাপ একজন স্বামী, তাই না সাফিয়া? আমি তোমার কোনো কথাই মনে রাখতে পারি না। তুমি শুধু একটু অন্যরকম। তুমি তোমার জগৎটা নিয়ে এত ব্যস্ত থাকো যে বাইরের জগতের কথা ভুলে যাও, কিন্তু তোমার মনটা খুব সুন্দর, খুব পরিষ্কার। আমি তোমাকে শুধু ভালোবাসি না সাফিয়া, আমি তোমার ছাড়া বাঁচব না। তুমি আমার অক্সিজেন, তুমি আমার জীবনের সেই প্রশান্তি যা আমি সারা জীবন ধরে খুঁজে এসেছি। এই প্রথমবার আরহাম এতটা আবেগ দিয়ে, এতটা গভীরতা দিয়ে তার মনের কথা বলল। সাফিয়া লজ্জায় লাল হয়ে গেল। সে তার মাথাটা আরহামের কাঁধে রাখল। আমিও, সে ফিসফিস করে বলল। তারা অনেকক্ষণ ধরে এভাবেই বেসে রইল। তাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কিন্তু তাদের হৃদয় একে অপরের সাথে হাজারটা কথা বলছিল। তারা বুঝতে পারছিল যে তাদের ভালোবাসাটা এখন আর কোনো অ্যারেঞ্জ ম্যারেজের বন্ধন নয়, এটা এখন দুটো আত্মার গভীর বন্ধন, যা স্বয়ং আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। জন্মদিনের সেই রাতের পর থেকে তাদের মধ্যে আর কোনো দূরত্বই রইল না। বারান্দার সেই তারাভরা আকাশের নিচে বসে থাকা দুটো মানুষ যেন তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছিল। তাদের ভালোবাসাটা এখন ছিল এক খোলা আকাশের মতো, যেখানে কোনো লজ্জা বা দ্বিধার কালো মেঘ ছিল না। ছিল কেবল একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর নির্ভরতার স্নিগ্ধ আলো। তারা এখন আর খাটের দুই প্রান্তে দুই অচেনা দ্বীপের মতো ঘুমাতো না। তারা ঘুমাতো একে অপরের খুব কাছে, একে অপরের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করে। রাতের কোনো এক অংশে ঘুম ভেঙে গেলে আরহাম দেখত সাফিয়া তার হাতটা শক্ত করে ধরে আছে, যেন সে ভয় পায় এই সুন্দর স্বপ্নটা না আবার ভেঙে যায়। আরহাম তখন আলতো করে তার কপালে চুমু খেয়ে আবার ঘুমিয়ে পড়ত। কিন্তু তাদের মধ্যে তখনও শারীরিক সম্পর্কটা হয়ে ওঠেনি। এটা কোনো সচেতন সিদ্ধান্ত ছিল না, ছিল এক না বলা, এক পারস্পরিক সম্মানবোধ। তাদের দুজনের মনেই ছিল এক ধরনের দ্বিধা, এক ধরনের অপেক্ষা। তারা চেয়েছিল তাদের প্রথম মিলনটা যেন কোনো সামাজিক বা জৈবিক চাহিদা পূরণের মুহূর্ত না হয়, সেটা যেন হয় তাদের ভালোবাসার এক স্বাভাবিক, পবিত্র এবং আধ্যাত্মিক পরিণতি। তারা চেয়েছিল সেই মুহূর্তটা আসুক যখন তাদের আত্মা দুটো পুরোপুরি এক হয়ে যাবে, যখন তাদের মধ্যে আর কোনো জড়তা থাকবে না, থাকবে কেবল অফুলন্ত ভালোবাসা। আর সেই রাতটা এলো এক সুন্দর পূর্ণিমার রাতে। সেদিন ছিল তাদের বিয়ের ঠিক 6 মাস পূর্তি। দিনটা ছিল শুক্রবার। আরহাম অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিল। তার হাতে ছিল একটা সুন্দর বাক্স আর একগোছার সাদা ধবধবে গোলাপ। সে জানত সাফিয়ার প্রিয় ফুল সাদা গোলাপ। দরজা খুলে আরহামকে দেখে সাফিয়া অবাক হল। আপনি আজ এত তাড়াতাড়ি?
আজ আমার রানীর জন্য কোনো কাজ নেই। আরহাম হাসতে হাসতে বলল। সে বাক্সটা সাফিয়ার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। সাফিয়া বাক্সটা খুলে দেখল ভেতরে একটা আকাশী নীল রঙের সিল্কের শাড়ি। শাড়িটার আঁচলে রূপালী সুতো দিয়ে ছোট ছোট মেঘের মতো নকশা করা। এটা তো খুব সুন্দর। সাফিয়ার চোখ দুটো খুশিতে জলজল করে উঠল। আজ আমার পরীটাকে আমি নিজের হাতে সাজাবো। আরহাম খুব নরম গলায় বলল, আজ সন্ধ্যায় আমরা ছাদে যাব। আজ আকাশে নাকি সবচেয়ে বড় চাঁদটা উঠবে। সাফিয়া লজ্জায় লাল হয়ে গেল। আরহাম তাকে শাড়িটা পরতে সাহায্য করল। আয়নার সামনে দাঁড়িয়ে যে সে যখন সাফিয়ার ভেজা চুলে খোপা বেঁধিয়ে দিচ্ছিল আর তাতে একটা একটা করে সাদা গোলাপ গঞ্জি দিচ্ছিল, তখন আয়নায় তাদের দুজনের প্রতিবিম্ব দেখে তার মনে হলো যেন আল্লাহ তাদের দুজনকে একে অপরের জন্যই তৈরি করেছেন। সাফিয়ার স্নিগ্ধতা আর আরহামের গাম্ভীর্য সব মিলিয়ে যেন এক নিখুঁত ছবি। তোমাকে চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগছে সাফিয়া, সে সাফিয়ার কানের কাছে ফিসফিস করে বলল। তার গরম নিঃশ্বাস সাফিয়ার ঘাড়ে এসে পড়তেই সাফিয়ার পুরো শরীরে এক অদ্ভুত শিহরণ ছেলে গেল। রাতে তারা একসাথে ছাদে গেল। ছাদটা রিমি আর সাদ মিলে আগেই সুন্দর করে সাজিয়ে রেখেছিল। ছোট ছোট টুনি লাইট, মোমবাতির নরম আলো আর মাঝখানে একটা ছোট টেবিল। আকাশটা ছিল পরিষ্কার আর মস্ত বড় একটা রূপালী থালার মতো যেন তাদের দিকে তাকিয়ে হাসছে। তারা অনেকক্ষণ ধরে গল্প করল, তাদের ছোটবেলার গল্প, তাদের স্বপ্নের গল্প। আরহাম প্রথমবার তার জীবনের সেই কঠিন দিনগুলোর কথা বলল, যখন তার বাবা মারা যাওয়ার পর তাকে পুরো সংসারের দায়িত্ব নিতে হয়েছিল। সে বলল কিভাবে সে তার সব আবেগ, সব ইচ্ছেকে কবর দিয়ে একটা রোবটের মতো হয়ে গিয়েছিল। আমার জীবনে শুধু দুটো জিনিস ছিল সাফিয়া, আরহাম বলল, দায়িত্ব আর নামাজ। আমি ভাবতাম এটাই জীবন, কিন্তু তুমি আসার পর আমি বুঝতে পেরেছি জীবন এর চেয়ে অনেক বড়, অনেক সুন্দর। তুমি আমার জীবনে আল্লাহর পাঠানো সবচেয়ে বড় রহমত। আমিও তো আপনাকে পেয়েছি কারণ আমি আল্লাহর কাছে চেয়েছিলাম। সাফিয়া বলল, আমি সবসময় এমন একজন মানুষকে চেয়েছিলাম যার মনে আল্লাহর ভয় আছে, যে আমাকে সম্মান করবে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ছাদ থেকে নেমে এসে তারা যে যার মতো ফ্রেশ হয়ে নিল। সাফিয়া যখন ওয়াশরুম থেকে বেরোলো তখন সে দেখল আরহাম জায়নামাজ বিছিয়ে তার জন্য অপেক্ষা করছে। তার মুখটা ছিল অজুর পানিতে সতেজ আর তার চোখে ছিল এক গভীর প্রশান্তি। চলো আজ আমরা একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি, আরহাম বলল। আল্লাহর কাছে আমাদের এই সুন্দর জীবনটার জন্য, আমাদের এই ভালোবাসার জন্য শুকরিয়া আদায় করি। তারা দুজনে একসাথে নামাজে দাঁড়ালো। ঘরের নরম হলুদে আলোয় তাদের ছায়া দুটো দেয়ালে এক হয়ে গিয়েছিল। আরহাম যখন সূরা আর রহমান তিলাওয়াত করছিল তখন তার সুমধুর গভীর কণ্ঠস্বর সাফিয়ার মনটাকে অন্য জগতে নিয়ে যাচ্ছিল। নামাজ শেষে আরহাম যখন মোনাজাত করছিল তখন তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। সে আল্লাহর কাছে তাদের ভালোবাসার হেফাজতের জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য, একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার জন্য দোয়া করছিল। মোনাজাত শেষ করে সে সাফিয়ার দিকে ফিরল। ঘরের নরম আলোয় সাফিয়ার মুখটা অপার্থিব সুন্দর লাগছিল। তার ভেজা চুলগুলো কাঁধের উপর ছড়িয়েছিল আর তার চোখে ছিল লাজ্জের মায়া। আরহাম খুব আলতো করে তার হাতটা ধরল। সাফিয়া, তার গলার স্বর ছিল খুব গভীর, আবেগে ভেজা। সাফিয়া তার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমার জীবনের সবচেয়ে বড় খুশি তো আপনি। আপনার সাথে কাটানোর প্রতিটি মুহূর্ত আমার জন্য নিয়ামত। আরহাম আর কিছু বলল না। সে ধীরে ধীরে সাফিয়ার মুখের দিকে ঝুঁকল। তার চোখে ছিল রাজ্যের ভালোবাসার গভীর আকুতি। সে তার কাছে কোনো শব্দ দিয়ে অনুমতি চাইল না। সে চাইল তার চোখের ভাষা দিয়ে, তার হৃদয়ের আকুতি দিয়ে। সে চেয়েছিল সাফিয়া যেন বুঝতে পারে এটা কোনো অধিকারের প্রকাশ নয়, এটা হলো দুটো আত্মার মিলনের আকুতি। সাফিয়া লজ্জায় তার চোখ দুটো বন্ধ করে ফেলল। এই নীরবতাই ছিল তার সম্মতি, তার আস্থা, তার সমর্পণ। সেই রাতে পূর্ণিমার স্নিগ্ধ আলোয় দুটো লাজুক আত্মা একে অপরের মধ্যে বিলীন হয়ে গেল। তাদের প্রথম মিলনটা ছিল কোনো ঝড়ো হাওয়ার মতো নয়, ছিল এক শান্ত পবিত্র নদীর মতো, যা ধীরে ধীরে সাগরে গিয়ে মিশেছে। এটা ছিল তাদের ভালোবাসার, তাদের ধৈর্যের, তাদের বিশ্বাসের এক সুন্দর স্বর্গীয় পরিণতি। পরদিন সকালে যখন ভোরের প্রথম আলো জানালার পর্দা ভেদ করে তাদের মুখে এসে পড়ল, তখন সাফিয়া চোখ খুলে দেখল সে আরহামের বুকের মধ্যে তার নিরাপদ আশ্রয় ঘুমাচ্ছে। আরহামের একটা হাত তাকে শক্ত করে ধরে আছে, যেন সে সবচেয়ে মূল্যবান সম্পদকে রক্ষা করছে। আরহামও চোখ খুলল। সে সাফিয়ার ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো যেন সে জান্নাতের কোনো হুরকে দেখছে। সে খুব আলতো করে সাফিয়ার কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, সুবহানাল্লাহ। সাফিয়া লজ্জায় তার বুকের মধ্যে মুখ লুকালো। তাদের নতুন জীবনটা আজ থেকেই সত্যিই শুরু হলো, যে জীবনে আর কোনো দ্বিধা নেই, কোনো দূরত্ব নেই,
আছে কেবল অফুরন্ত ভালোবাসা আর একে অপরের প্রতি গভীর নির্ভরতা। তাদের লাজবতী প্রেমটা আজ এক সুন্দর পরিণতি পেয়েছে। যে প্রেম শুরু হয়েছিল আল্লাহর নামে, সেই প্রেম আজ আল্লাহর রহমতেই পূর্ণতা পেল।